নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, কয়েকটা অশুভ যোগ খুব মারাত্মক সমস্যা নিয়ে আসে জীবনে। যেমন কিছু কিছু দেখবেন যে যোগ রয়েছে, যোগগুলো কিছু শুভত্বও রয়েছে, কিছু অশুভত্বও রয়েছে। কিন্তু শাপিত দোষ বলে একটা অশুভ যোগ, এই শাপিত যোগ যদি থাকে আপনার জন্মছকে, তাহলে জানবেন যে আপনার জীবনের হতাশা হতাশা হতাশা, এবং কখনো কখনো মানসিকভাবে আপনি ছিন্ন ভিন্ন পর্যন্ত হয়ে যেতে পারেন এই শাপিত দোষ। কারণ এই শাপিত দোষ থাকলে আপনার জীবনের প্রতিভা রয়েছে, আপনি সেই প্রতিভা বিকশিত করতে পারবেন না। আপনার নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হবে না, আপনি আপনার ইচ্ছা অনুরূপ কাজ হবে না শাপিত দোষ থাকলে। আপনার সেই অন্নপ্রাশন থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত সময়টা দুর্বিষহ সময়ের মধ্যে দিয়ে যাবে, এবং প্রত্যেকটা শুভ কাজে আপনার জীবনে বাধা তৈরি হবে এই শাপিত দোষ। এবং এই শাপিত দোষ জন্মছকে কিভাবে কানেকশান পায় এবং কত ডিগ্রির মধ্যে আসলে পরে আপনার ক্ষেত্রে এই শাপিত দোষ প্রকট হয়, সেগুলো তো অবশ্যই বলবো। এবং তার সঙ্গে সঙ্গে এগুলোর নির্দিষ্ট প্রতিকার প্রতিবিধান আছে, এবং কিছু গাইডলাইন আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এই শাপিত দোষ বলা হয় অ্যাকচুয়ালি কিন্তু আগের জন্মের কর্মফল। অনেক ক্ষেত্রে দেখবেন এটা জেনেটিক, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার মধ্যেই এসছে। এটা এক ধরনের পিতৃদোষের সমতুল্য। আপনারা নাম শুনেছেন পিতৃদোষ, এবং সেটার সমতুল্য, এবং সেখান থেকে কানেক্টেড আপনার এই শাপিত দোষ। এবং এই শাপিত দোষ বলা হচ্ছে যে আপনি আগের জন্মের দেখা গেলো আপনার জ্ঞানত বা অজ্ঞানত কোনো পাপ কাজ করে রেখেছেন, সেই পাপ কাজের কর্মের কারণে পাপ কর্মের কারণে আপনার এই জন্ম এসছে, এবং এই জন্মে আপনাকে সেই জিনিসগুলো ভোগ করতে হচ্ছে। তাহলে আপনি সেই পাপ কাজের ক্ষেত্রে আমরা বারবার বলে থাকি যে যেটা ভাগ্য এবং তার সঙ্গে পঞ্চমের কানেকশান, তার সঙ্গে সঙ্গে দশম আর একাদশের কানেকশান, এই যে কানেকশানগুলো যদি সঠিকভাবে আমরা, সেই জন্য বলা হয় যে পঞ্চম হচ্ছে আপনার আগের জন্মের কর্মফল নিয়ে আপনি এই আগের জন্মে কী ছিলেন সেটা দেখায়, আর নবম হচ্ছে আপনার ভাগ্য কী নিয়ে এসছেন, কী আছে আপনার, আর তার সঙ্গে দশম কর্ম। আপনি যদি সঠিকভাবে এই জন্মে মানুষের সেবায় কর্ম করেন, তাহলে আপনার ক্ষেত্রে আপনার জীবনের যে সমস্ত দোষগুলো বিগত জন্মের করে আপনি এই জন্ম ভোগ করছেন বা এবং এই জন্মে এসছে, সেখান থেকে বেরোতে পারবেন। সেটা একাদশ, অর্থাৎ এই যে কানেকশান, এবং সেটা দ্বাদশের মোক্ষ স্থান, অর্থাৎ আপনি মোক্ষ লাভ করতে পারবেন এই জন্মে। তাহলে সেটা কি না শাপিত দোষ। এই শাপিত দোষ কী কারণে হয় এটা বিশেষ করে আপনাদের জানার আগ্রহ রয়েছে। কারণ শাপিত দোষটা হয় দুটো গ্রহের কনজাংশনে, এবং এই দুটো কনজাংশন গ্রহ, অর্থাৎ একটা হচ্ছে শনি গ্রহ আর একটা গ্রহ হচ্ছে রাহু গ্রহ। আপনারা শুনেছেন এবং জানেন যে রাহুর আনলিমিটেড চাহিদা, কারণ সেখানেও সেই অবস্থান করছে সেই গ্রহ, অর্থাৎ এখানে বলবো বিশেষ করে সেই রাহু গ্রহ বলতে এখানে সেই দেবতা এবং যে রাক্ষসকুল বা দেবতা এবং দৈত্যরা যে সমুদ্র মন্থন করেছিল, এবং সেখানে যে নবরত্ন উঠে এসেছিল, তার মধ্যে যে অমৃত সুধা দেবতারা কিন্তু পান করেছিল, এবং সেখানে গিয়ে অবস্থান করেছিল এই রাহু, এবং কেতুর সৃষ্টি হয়েছিল সেখান থেকেই, এবং সেখানেই কিন্তু সমস্যা। এবং তার কারণে কিন্তু এই রাহুর আনলিমিটেড চাহিদা তৈরি হয়েছে, কারণ রাহুর গলার থেকে কিন্তু ধরটা আলাদা, গলা কাটা, সেই জন্য তার জীবনে কোনো দিন ক্ষুধা নিবারণ হয়নি। সেই জন্য তার আনলিমিটেড চাহিদা, আনলিমিটেড আশা আকাঙ্ক্ষা, এবং যদি খারাপের দিকে যায় তাহলে খারাপটা বেশি হয়ে যাবে, ভালোর দিকে গেলে ভালোটা বেশি হবে। অর্থাৎ কোনো মানুষের যদি ভালো ফল দেয়, দেখবেন অর্থ ইনকাম করেই যাচ্ছে করতে 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 বেপথে পরিচালনা করে দেবে এই রাহু। কারণ সেই আনলিমিটেড চাহিদা, অর্থাৎ আরও অর্থ চাই, চাইতে চাইতে তাকে বেপথে পরিচালনা করে দেবে। আবার এই রাহু যদি সবটাই খারাপ ফল দেয়, তাহলে দেখা গেলো তাকে প্রথম থেকেই অসৎ সঙ্গে মিশিয়ে
তাকে নেশার থেকে আরম্ভ করে তার সমস্ত, অর্থাৎ বলা হয় তার যাবতীয় সব কিছু জলাঞ্জলি দিয়ে দিতে পারে। তাহলে এই রাহুই করতে পারে। সুতরাং এই রাহুর সঙ্গে যখন শনি কানেক্টেড হবে এবং সেটা যদি কনজাংশন জায়গায় কনজাংশনে অবস্থান করে, অর্থাৎ 7 ডিগ্রির মধ্যে অবস্থান করে যায়, তাহলে এই শাপিত দোষ তৈরি হয়। এবং এই শাপিত দোষ যেভাবে 12টা ভাব রয়েছে, প্রত্যেকটা জাতক জাতিকার এই 12টা ভাবের যেভাবে কানেক্টেড হবে সেই ভাবটাকে ক্ষতিগ্রস্ত করবে এবং সেই ভাবটাকে পীড়িত করে দেবে। এবং এই শাপিত দোষ যেহেতু বললাম শনির সঙ্গে রাহু যুক্ত থাকে, তাই রাহু এবং শনির কি কাজ, নেটাল চার্ট অনুযায়ী শনি হচ্ছে ভাগ্যপতি, নেটাল চার্ট অনুযায়ী শনি হচ্ছে কর্মপতি এবং একাদশপতি, সাকসেসের অধিপতি, অর্থাৎ কর্মে বাধা। প্রথম অবস্থায় প্রত্যেকটা জাতক জাতিকার যাদের ক্ষেত্রে শাপিত দোষ থাকে তাদের প্রত্যেকটার ক্ষেত্রে কর্মে বাধা তৈরি হয়। অর্থাৎ তার ইন্টারভিউ হয়ে গেছে, সব ফাইনাল জায়গা হয়ে গেছে, কিন্তু চাকরি পাচ্ছে না। প্যানেল লিস্টে সে এখনও দাঁড়িয়ে আছে, তার প্যানেলটা তৈরি আছে কিন্তু সেই প্যানেলটা এখনও অ্যাপ্রুভ হয়নি। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে থাকে এই শাপিত দোষ যাদের আছে, তার প্রতিকার প্রতিবিধান গাইডলাইন। আমি আবার বলছি, এইরকম প্রচুর মানুষ বিগত দিনে এসছে, তারা এখন এই জায়গায় ভালো আছে। আমি সেই জন্যই প্রথম অবস্থায় বললাম অনেকের হয়তো ভাবনা চিন্তা অনেক ধরনের, কিন্তু আপনার আগের জন্মের কর্মফল, হ্যাঁ সত্যি করেই আপনি সেখান থেকে বেরোতে পারেন যদি এই জন্মে ভালো ফল ভালো কর্ম করেন। এবং কিছু করণ আছে, কিছু করণ ক্রিয়া আছে যেটা আপনি করলে পারে আগের জন্মের কুপ্রভাবও কিন্তু আপনার এই জন্মের থেকে আপনি রেহাই পেতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে সঠিক দৈবিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। কারণ আপনার জীবনের সব ক্ষেত্রেই হতাশা। কেন বললাম এই কথাটা, কারণ আপনার শাপিত দোষ যদি থাকে, জানবেন যে একটা জাতক জাতিকার প্রথম জীবন কেরিয়ার লাইফ না, প্রথম জীবন পড়াশোনা। সেই পড়াশোনার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে বাধা হয়, আশা অনুরূপ ফল পায় না। তারপরে যখন কেরিয়ারের জন্য চেষ্টা করে, বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউগুলো দেয়, চাকরির ইন্টারভিউতে কিন্তু প্রথমের দিকে সব ভালো রেজাল্ট করে, কিন্তু লাস্টে গিয়ে কোথাও না কোথাও যেন কিন্তু ভৌতিক কারণে আটকে যায়। মানে এটা আমি ভৌতিকই বলবো এই কারণেই যে সব ঠিক হলো কিন্তু তারটাই আটকে রাখা হলো, তারটাই হলো না। এগুলো ভৌতিকই, মানে শুনতে এরকমই মনে হচ্ছে, কিন্তু এই ধরনের সমস্যাগুলোই হয়। তাহলে এইগুলো হচ্ছে শাপিত দোষ আপনার জীবনে, এবং এরা কিন্তু সহজ সরল প্রকৃতির হয়। সেজন্য এরা সাধারণত দেখবেন যে মানে একটা জায়গায় গেলে তারা কিনতে, মানে এরা মার্কেটিং করতে, মানে কিছু কিছু জায়গা ভালো হয়, মানে এরা মার্কেটিংয়ে খুব উৎসাহী হয়। এরা প্রচুর টাকা মার্কেটিং করে, হাতে টাকা পয়সা নিয়ে গেলে মানে সব টাকা হয়তো সেই মার্কেটিংয়ে শেষ করে দেবে। তাহলে এইরকম কানেকশান রয়েছে, এবং এরা সাধারণত অর্থ জমাতে পারে না, প্রচুর অর্থ খরচ করে। তাই এই শাপিত দোষ যদি আপনার জন্মছকের কিছু কিছু কানেকশান আমি বলে দিচ্ছি, যেটা লগ্নভাবে, সপ্তমভাবে, অষ্টমভাবে এবং দ্বাদশতমভাবে যদি এটা কানেকশান পায়, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়বেন। যেমন লগ্নভাবে যদি শাপিত দোষের কানেকশান হয়, দেখবেন যে আপনার মধ্যে সঠিক চিন্তা ভাবনা কোনোভাবেই কিন্তু আসছে না, সব সময় বেঠিক, সব সময় বেপথে, সব সময় খারাপ পথে পরিচালনা করার প্রবণতা। কোনো সময় আপনি নার্ভের সমস্যায় পর্যন্ত জড়িয়ে যেতে পারেন, নার্ভের সমস্যা পর্যন্ত চলে আসতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যদি সপ্তমভাবে হয় তাহলে তার বৈবাহিক জীবনটা দুর্বিষহময় হয়ে যায়। আপনারা অনেকে ভাবেন হয়তো মাঙ্গলিক দোষ আপনার ক্ষেত্রে ছন্নছাড়া জায়গা তৈরি করতে পারে, মাঙ্গলিক দোষ আপনার বৈবাহিক জীবনটা একদম ছন্নছাড়া তৈরি করে নিতে পারে, ছন্নছাড়া পরিস্থিতি তৈরি করতে পারে, কিন্তু তা না। অনেক কিছু শুভ অশুভত্ব কানেকশান কিন্তু জন্মছকে থাকে। সেই জন্য সপ্তম ভাব পীড়িত হলে সেই সকল জাতক জাতিকার বৈবাহিক জীবন সুখকর হয় না। এবং সপ্তমভাবে যদি এই ধরনের পীড়িত হয় তাহলে তার বিবাহ হতে বাধা হয়, কখনো কখনো বিবাহ হয়ে গেলেও কিন্তু তার বৈবাহিক জীবন দুঃখময় হয়। কোনো সময় দেখা গেছে যে যার সঙ্গে বিবাহ হয়েছে সে কোনো রকমের মানসিক রোগে আক্রান্ত পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সাধারণত শাপিত দোষের কারণে
এবং ভাবগত কানেকশন অনুযায়ী এই জায়গাগুলো তৈরি হয়। কারো ক্ষেত্রে দেখবেন অষ্টমে শাপিত দোষ হয়ে আছে, নো ডাউট অষ্টমে শাপিত দোষ, হ্যাঁ অষ্টমে শাপিত দোষ থাকলে সেটা হচ্ছে দশমের একাদশ। আপনি জীবনে ভালো কোনো কর্ম এক চান্সে পাবেন না এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পাবেন না। এবং এই কর্ম অর্থাৎ এক অষ্টমে যদি শাপিত দোষ থাকে, আপনি দেখা গেল যে আপনার সংসারটা পরিচালনা করতে আপনি হিমশিম খেয়ে যাবেন, আপনি চালনাই করতে পারবেন না, শেষ পর্যন্ত আপনার সংসারকে হ্যান্ডওভার করতে বাধ্য হবেন এবং আপনি জীবনের যা অর্থ ইনকাম করবেন সেটা সাফিসিয়েন্ট না। তাহলে সেইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। দ্বাদশ অর্থাৎ দ্বাদশে শাপিত দোষ স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য অসুখী নিয়ে আসে এবং সেক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশন পেয়ে যায়। এগুলোর সব ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান আছে। শাপিত দোষ দ্বাদশে থাকলে আপনার জীবনের মোক্ষ লাভ হতে আপনার বাধা তৈরি হবে। জীবনে দেখবেন যে একটা সময় আসবে আপনি কিচ্ছুই করতে পারেননি সমাজের জন্য, দেশের জন্য এবং তার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের জন্য, এইরকম মুভমেন্ট আপনার মধ্যে তৈরি হবে এই শাপিত দোষ। সুতরাং ভাবগত কানেকশান যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো যদি শাপিত দোষের যদি থার্ড হাউজে ষষ্ঠভাবে এবং একাদশভাবে কানেকশান পাই তাহলে সেক্ষেত্রে কিছুটা ফল কম হতে পারে, অর্থাৎ কিছুটা খারাপ ফল আপনার মধ্যে কম আসতে পারে। কিন্তু এই শাপিত দোষের কারণে কি কি সমস্যা হয়, জেনারেলি কি প্রবলেম হয়, অর্থাৎ আপনার যেভাবেই কানেকশান থাকুক না কেন, সে লগ্নভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ, যেভাবেই কানেকশান থাকুক না কেন, জেনারেলি যে প্রবলেমগুলো আপনি ফেস করবেন সেটা হচ্ছে প্রথম অবস্থায় আপনার প্রত্যেকটা কাজ আটকে যাবে, কাজে আপনার সাকসেস পাবেন না। সেই আপনি চাকরি বলুন, সে আপনি বাড়ির জন্য একটা কাজ করতে শুরু করবেন, আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে যাবেন, কোনো পুজো করতে যাবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজের বাধা পাবেন। লোকের সাথে খারাপ সম্পর্ক তৈরি হবে, আপনি ভালো বলতে গেছেন কিন্তু সেই মানুষটা খারাপ ভেবে আপনার ওপর খারাপ ব্যবহার করতে শুরু করে দেবে। শাপিত দোষ এই ধরনের সুযোগ। শাপিত দোষে দাম্পত্য শান্তির হানি করে, অর্থাৎ আপনার জীবনের দাম্পত্য সুখের যে জায়গা সেগুলো পাবেন না শাপিত দোষের কারণে। শাপিত দোষ আর কি আসে, অর্থ নিয়ে সমস্যায় সব সময় থাকবেন, সেই নুন আনতে পান্তা ফোড়ায়, এই রকম অবস্থা শাপিত দোষ থাকলে হয়। এবং তার কারণে দেখবেন যে আপনার ক্ষেত্রে সেই অর্থ 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 কোনো কোনো সময় অর্থ আপনার দেখা গেল লোন করতে 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 আপনি এক গলার জলে ডুবে গেছেন, একটা পরিশোধ করছেন আর একটা নিচ্ছেন, অর্থাৎ আর একটা নিয়ে আর একটা পরিশোধ করছেন, আর একটা নিয়ে আর একটা পরিশোধ করছেন, এই করতে করতে যাচ্ছেন এবং মাঝে মধ্যে আপনি সম্মান হানি পর্যন্ত আপনার হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে যদি এখানে রবির কানেকশান পেয়ে যায় বা দশাটা যদি এইভাবে কানেক্টেড হয় তাহলে আপনার মান সম্মান হানি বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আইনি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। শাপিত দোষ এতটাই ভয়ানক এবং এই শাপিত দোষ রাজ শাস্তি, অর্থাৎ যেটাকে বলা হয় আপনি যে কাজটা করেননি সেটার কারণে আপনি সমাজের মানুষের কাছে আপনি খারাপ হয়ে গেছেন, বা সরকার এমন অবস্থা তৈরি করতে পারে সরকার আপনার এগেনস্টে কোনো স্টেপ পর্যন্ত নিয়ে আপনাকে কিন্তু জেল হাজত পর্যন্ত নিয়ে যেতে পারে এই শাপিত দোষ। সেই জন্য বলা হচ্ছে শাপিত দোষের কারণে রাজশাস্তি পর্যন্ত জীবনে নেমে আসতে পারে। এবং এই শাপিত দোষ কোনো কোনো সময় দেখবেন যে এই যে হতাশা কেন আসে, আপনি একটা জিনিস চাচ্ছেন পাচ্ছেন না, বারংবার চেষ্টা করছেন, আপনার চাকরি দিয়েই ভাবুন, আপনার মধ্যে আপনি প্রচুর পড়াশোনা করেছেন, আপনার কোয়ালিফিকেশন নো ডাউট ভালো, একটা সময় ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশন পেয়েছেন, কিন্তু কর্মজীবনে এসে কি করলেন, আপনি কর্মজীবনে সাকসেস পাচ্ছেন না, কর্মের জীবনে প্রবেশই করতে পারছেন না, তো সাকসেস কি? কারণ আপনি আপনার ওই ইন্টারভিউ পর্যন্ত গিয়েই সীমাবদ্ধ, আপনি চাকরিটা পাচ্ছেন না এবং এটার মধ্যে আপনার মধ্যে চলে আসছে হতাশা। এই হতাশা মানসিক, অর্থাৎ চন্দ্র যদি পীড়িত হয় কখনো কখনো দেখা যাচ্ছে আপনি হতাশায়
বিভিন্ন ধরনের স্টেপ নিতে গেছেন, আপনি মানসিকভাবে কিন্তু কোনো কোনো সময় প্রতিপন্ন জায়গায় তৈরি হয়ে গেছে, মানসিকভাবে এত আঘাত পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আপনার মধ্যে অনেকে বলবে আপনার ডিপ্রেশন, এবং আপনার ক্ষেত্রে কোনো কোনো সময় পাগলামি ভাব পর্যন্ত চলে আসবে এই শাপিত দোষ। কারণ আপনার জীবনে সাকসেস পেতে দেবে না। শাপিত দোষ থাকলে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ তৈরি হবে, লাস্ট মোমেন্টে গিয়ে বিবাহটা হবে না, আটকে যাবে। এবং সেক্ষেত্রে জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে আমি বারবার বলি, তাদের মানসিক যন্ত্রণা কিন্তু তারা কুড়ে কুড়ে খায়। সেই জন্য এই ক্ষেত্রে এই ধরনের যোগ থাকলে তার ক্ষেত্রে সঠিক প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলে থাকি, এগুলো সঠিক প্রতিকার প্রতিবিধান নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে, অমাবস্যার তিথি, কাল পূর্ণিমার তিথি, কোন তিথিতে আপনার যোগটাকে প্রতিকার প্রতিবিধান করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে কি গাইডলাইন আছে, এবং প্রত্যেকটা শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধানের জন্য কিন্তু এগুলো উপযুক্ত। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কোনো কোনো ক্ষেত্রে বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এই শাপিত দোষ থাকলে, বন্ধুরা ভুল পথে পরিচালনা করে। কোনো কোনো স্টুডেন্ট দেখবেন এই শাপিত দোষের কারণে নেশায় আসক্ত হয়ে গিয়ে তারা বাবা মায়ের ওপর অত্যাচার শুরু করে দেয়। কোনো কোনো স্টুডেন্ট তাদের পড়াশোনার পুরো সমাপ্তির জায়গা ডেকে নিয়ে আসে এই শাপিত দোষের কারণে। কারণ এই শাপিত দোষ বন্ধু সঙ্গ এবং বেপরোয়া চলাফেরা এবং অসৎ সঙ্গ মিশে গিয়ে নেশায় আসক্ত পর্যন্ত হয়ে যায় এই শাপিত দোষ। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন। এবং এরা সাধারণত মানসিক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে থাকে এবং সামাজিক সমস্যা তৈরি করে ফেলে এরা, অর্থাৎ সামাজিক সমস্যা। এই যে বললাম যে যদি কোনো কারণে অষ্টমভাবে এই শাপিত দোষ থাকে এবং সেখানে মঙ্গলের কানেকশন পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা দেখা গেল সমাজের ক্ষেত্রে ভীষণ নোংরা পাপজনক কোনো কর্ম সে করে বসে। তাহলে এই ধরনের শাপিত দোষ আপনার জীবনে যদি থাকে, তাহলে আপনার তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করণীয়। এই শাপিত দোষ পঞ্চমে যদি অবস্থান করে, তাহলে জানবেন যে 100% আপনার আগের জন্মের এমন কিছু খারাপ কর্ম করে বসেছেন বা এমন কিছু খারাপ কাজ করে এসছেন, যাতে এই জন্মে আপনাকে কিন্তু অবশ্যই উপযুক্ত তার প্রায়শ্চিত্ত করতে হবে, এবং করলেই আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন। আমি সেই জন্য বলি যে যে কোনো যোগ যেটা আগে হয়তো আপনার আগের জন্মের কর্মফল ভোগ করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু বলবো দৈবিক প্রতিকার প্রতিবিধান এবং যদি সঠিক কিছু নিয়মের মধ্যে আপনি চলতে পারেন, দেখবেন যে আপনি কিন্তু এই ধরনের সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ভালো জায়গা আপনার জন্য হবে। আমি বলছি আপনার ক্ষেত্রে আপনার এই সমস্যা পুরোপুরি ভুলে যাবেন, এবং কিছু কিছু সময় আসবে আপনার সত্যি করেই আনন্দের সময় আসবে। হয়তো আপনি খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, আপনার হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, কিন্তু প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে কথা বলবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো এগুলোর জন্য কিছু করণ ক্রিয়া রয়েছে, আমি অবশ্যই বলবো এই করণ ক্রিয়াগুলো যদি আপনি কিছু করতে পারেন তাতে কিছুটা ফল পাবেন, কিন্তু পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান কিন্তু প্রত্যেকের জন্যই রয়েছে। কি করতে হবে না, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে, অর্থাৎ প্রতিকার ছাড়া যারা আছেন, অর্থাৎ প্রতিকার নিতে পাচ্ছেন না, আপাতত কি করবেন, আপাতত প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে আপনি আপনার যেটা মেন যে কাজ সেটা হচ্ছে শিবের অভিষেক করা, এবং শিবকে অভিষেক করবেন, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কালো তিল দেবেন। গঙ্গার জল এবং পঞ্চামৃত দিয়েও যদি করেন তাহলে তার মধ্যে কালো তিল অবশ্যই রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার। যারা প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন যারা নিতে পাচ্ছেন না তাদের জন্য বলছি, তারা আপাতত এটা করুন, কিছুটা ফল পাবেন। কি 108 বার করে মহামৃত্যুঞ্জয় পাঠ করবেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে শিবের অভিষেক করবেন, এবং সেই অভিষেকে গঙ্গার জল, দুধ এবং অন্যান্য যে
দ্রব্যগুলো রাখবেন তার মধ্যে অবশ্যই কালো তিল রাখবেন, তাতে কিছুটা ফল পাবেন। এবং কোনো কোনো সময় হনুমান চল্লিশা পাঠ প্রত্যেক দিন করতে পারেন, তাতে কিছুটা আপনার শুভ ফল আসবে। সোমবার, রবিবার মুসুরির ডাল খাবেন না, মুসুরির ডাল একদম আপনি পাতে নেবেন না। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, দুস্থ মানুষ, যদি দুস্থ মানুষ দেখেন অমাবস্যা পূর্ণিমার তিথিতে, অমাবস্যার দিন, পূর্ণিমার তিথির দিন, শনিবার করে যদি কোনো দুস্থ মানুষকে আপনি আপনার সামনে দেখেন, তাদেরকে কিছু দান করবেন। একবার দান করলে হবে। দিনের প্রথম যে দুস্থ মানুষটাকে আপনি দেখবেন তাকেই দান করবেন। এবং বাড়ির যারা বয়স্ক মানুষকে থাকবে, বয়স্ক মানুষ, গুরুজন যারা থাকবে, তাদেরকে শ্রদ্ধা ভক্তির সঙ্গে আপনি দেখার চেষ্টা করুন, তাতে কিছুটা ফল পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, পিতা মাতা, অবশ্যই পিতা মাতা এবং প্রতিবন্ধক, অর্থাৎ যারা কোনো রকমের দেখা গেল শারীরিকভাবে কোনো রকমের সমস্যায় আছে তাদের, এবং কোনো অভাবী দরিদ্র মানুষ, কোনো শ্রমিক, কোনো এই ধরনের কোনো মানুষদের কোনো দিন আঘাত দেবেন না জীবনে। আপনি চেষ্টা করবেন তাদের ভালো কিছু করার জন্য, তাতে আপনি এই ধরনের সমস্যার থেকে কিছুটা বেরোবেন। কিন্তু আবার বলছি, এই নির্দিষ্ট দোষের বা এই নির্দিষ্ট যোগের সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আছে। যদি আপনি নিতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু বলবো আপনি ভালো জায়গায় পৌঁছাবেন। কারণ বিগত দিনে যারা এসেছিল তারা প্রত্যেকেই ভালো জায়গায় আছে, এটা আমি একদম বলতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যদি মনে করেন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বারটা যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং আপনার নামটা অবশ্যই লেখাতে হবে। এবং আমার চেম্বারগুলো হচ্ছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে, প্রত্যেক রবিবার দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার। প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। এবং ওই দিনই সেকেন্ড হাফে 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার আছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক মঙ্গলবারে আপনারা রাসবিহারী এভিনিউতে, অর্থাৎ কালীঘাট রাসবিহারী এভিনিউতে লেক মলের ঠিক পিছনে চেম্বার রয়েছে, ওখানেও কিন্তু সন্ধ্যাবেলা আপনারা পাবেন। অবশ্যই বুকিং নাম্বারটায় ফোন করে জেনে নেবেন আপনার কখন আসতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, বুধবার করে কখনো বহরমপুর, কখনো হাওড়া চেম্বারে পাবেন। হাওড়া চেম্বারে আগামী দিন থেকে কিন্তু বুধবার করে পাবেন। যদি আমি বহরমপুর বা তারাপীঠে না যায়, তাহলে হাওড়া চেম্বারে আপনারা আপাতত আমাকে বুধবারে পাবেন। এবং বুধবারে একটা নির্দিষ্ট সময় রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনাকে জানিয়ে দেবে, বুকিং নাম্বারে যদি ফোন করেন। বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বারে রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত। প্রত্যেক বৃহস্পতিবার খুব পুরনো চেম্বার, অনেক মানুষ আসেন এবং তারা তাদের সমস্যার প্রতিকার প্রতিবিধান তো অবশ্যই করেন। এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতিবার করে বা এই কৃষ্ণনগর চেম্বার প্রচুর ক্লায়েন্ট, আমার রেফারেন্স ক্লায়েন্ট আছে, আপনারা জানেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক শুক্রবার কিন্তু চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। হাতিবাগানের চেম্বারে কিন্তু শুক্রবার পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। এবং শনিবার করে চেম্বার পাবেন, সব পাবেন না, শনিবার করে মাসে একবার আপনারা পাবেন আমাকে বর্ধমানের চেম্বার। এই হচ্ছে চেম্বারের শিডিউল। তবুও আমি বারবার বলছি, স্কলের দিকে লক্ষ্য রাখুন, কখন কোন চেম্বারে বসছি সেটা আপনারা ফোন নাম্বার, যেটা বুকিং বলে নাম্বার রয়েছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। আজকের মতো এই পর্যন্তই। আমি বারবার বলে থাকি, আবার যাওয়ার সময় বলছি, জীবনের সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য সঠিক তার প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে। যদি আপনি আপনার জন্য সেই জায়গাটাগুলো করেন, দেখবেন আপনিও কিন্তু বিগত দিনে আমার কাছে যারা এসেছিল, আজকে যারা এই মুহূর্তে আপনাদের সামনে বা আগামী বলছে যে আমি সত্যিই ভালো আছি, আপনিও কিন্তু ওই রকম জায়গা পাবেন। যাই হোক,
সকলে খুব ভালো থাকুন আর শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল কতটাই ভালো আছে। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, এমনি একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদাকে যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে, শুধু একটু শান্তির জন্য ছুটে আসছে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি
নমস্কার। আমি জানালাম গৌতম শাস্ত্রীকে আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনি 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তারগুলোও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন ওনার আমাদের যেন সহজ হয়ে থাকতে পারেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময়ী তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম, এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি, এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে, এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সান এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল।
সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি, ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী 1